সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজও আমরা আলোচনা করব একটি আয় বৃদ্ধিমূলক কার্যক্রম সম্পর্কে। আর এই কার্যক্রমটি হচ্ছে নেট ও টিস্যু ব্যাগ তৈরি। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মশিউর রহমান, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন পিকেএসএফেরই সহযোগী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জনাব হাসিব হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 1990 সালে সরকার পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। 2010 সাল থেকে পিকেএসএফ একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে, যার নাম দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি। এই কর্মসূচির আওতায় পরিবারের আয় বৃদ্ধির জন্য আয় বৃদ্ধিমূলক কার্যক্রমে অর্থায়ন করা হয়ে থাকে। দর্শক মণ্ডলী, এমনই একটি আয় বৃদ্ধিমূলক কাজের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কোনো পণ্য বাজার থেকে কিনে বহন করতে শপিং ব্যাগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কাগজের তৈরি ব্যাগ শপিং ব্যাগের চাহিদা কিছুটা পূরণ করলেও বর্তমানে টিস্যু ও নেটের ব্যাগের চাহিদা তুঙ্গে। টিস্যু ও নেটের ব্যাগ পরিবেশ বান্ধব হওয়ায় এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন আগে ব্যাগের ব্যবহার রাজধানী বা বড় বড় শহরে সীমাবদ্ধ থাকলেও এখন এর চাহিদা জেলা শহর ছাড়িয়ে উপজেলা পর্যায়েও রয়েছে। আর এই ব্যাগের চাহিদা সারা দেশেই হবে, এমনই স্বপ্ন দেখেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আব্দুল আল মামুন। তিনি 2007 সালে এই গ্রামের নিজ বাড়িতে টিস্যু ও নেটের শপিং ব্যাগ তৈরির কারখানা করার সিদ্ধান্ত নেন, কিন্তু নিজে বেকার হওয়ায় পরিবার বা অন্য কোনো উৎস থেকে প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করতে ব্যর্থ হন। ঠিক সে সময় তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে তার কারখানা গড়ার প্রাথমিক পুঁজির সহায়তা পান। তাকে আমরা প্রথমে 50,000 টাকা ঋণ দিই। 50,000 টাকা ঋণ দিয়ে সে একটা মেশিন ক্রয় করে। সেই মেশিন থেকে আজকে পর্যন্ত সে আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছে এবং সে ঋণ নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে এবং সুষ্ঠুভাবে চলছে। শুরুতে তিনি একটি কাটার মেশিন ও একটি আল্ট্রাসনিক সুইং মেশিন ও সেলাই মেশিন নিয়ে একাই শুরু করেন টিস্যু ব্যাগ তৈরির কাজ। অল্প কিছুদিনের মধ্যে তার ব্যাগের চাহিদা বাড়তে থাকলে তিনি কয়েকজন কর্মী নিয়োগ দেন ও টিস্যু ব্যাগের পাশাপাশি নেটের ব্যাগের কারখানা গড়ে তোলেন। যতই দিন যেতে থাকে তার ব্যাগের চাহিদাও বাড়তে থাকে। তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার অর্থ পরিশোধ করে আরও বেশি পরিমাণ আর্থিক সহায়তা নিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বাড়াতে থাকেন। তার কারখানায় বর্তমানে এই গ্রামের প্রায় 25 জন সুবিধাবঞ্চিত মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আমার ছোটকালে আমার বাবা মা মারা গেছে। আমি ক্লাস 8 থেকে লেখাপড়া বন্ধ করে দিয়েছি। আমি এই জায়গা থেকে কাজ করে আমি যে টাকা পাই সে টাকা বাড়িতে কিছু সংসারে দিয়ে আবার কিছু আমার জন্য ডিপেসে রাখি আমার ভবিষ্যতের জন্য। আবার অনেক শিক্ষার্থীও খণ্ডকালীন কাজ করে পড়াশোনার খরচ চালাচ্ছেন। এখানে এসে ব্যাগ বানাই, সপ্তাহে যত টাকা পাই বাড়িতে বাবার কাছে দিই, বাবা আমার জন্য জমা করে। আমরা 5 ভাই বোন। আমি এখানে কাজ করি স্কুলের বাকি টাইমটুকু পরে, আর ছুটির দিন পুরোটাই করি। আর ওই যে টাকাটা পাই এটা বাড়িতে দিই, আর ওখান থেকে আমার কিছু স্কুলের খরচ চালানো হয়। বর্তমানে তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার কিস্তি, 25 জন কর্মীর বেতন ও অন্যান্য খরচ চালিয়েও প্রতি মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন। এক সময়ের বেকার মোহাম্মদ আব্দুল আল মামুন আজ এ গ্রামের সবচেয়ে সফল ব্যক্তি।
আমার এই প্রজেক্টে যে সহযোগিতা করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, তাদের সহযোগিতা নিয়ে মোটামুটি প্রায় 10 লক্ষ টাকা মতো তাদের থেকে বিনিয়োগ নিয়ে আজকে আমি প্রজেক্ট চালিয়ে যাচ্ছি এবং প্রজেক্ট অনেকখানি সামনে এগিয়ে গেছে তাদের সহযোগিতায়। হ্যাঁ, বর্তমানে আমার জেলায় টিস্যু ব্যাগের যে চাহিদা মোটামুটি 5 থেকে 6 হাজার পিস, সেখানে আমার প্রোডাকশান বর্তমানে 2 থেকে 2.5 হাজার পিস হচ্ছে এবং প্রিন্টিংয়ের কারণে আমার প্রোডাকশানটা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিন্টিংটা আমি করতে পারছি না, ম্যানুয়ালি যে স্ক্রিন প্রিন্ট করতেছে এখানে 2 থেকে 2.5 হাজারের বেশি করা যায় না। তো যদি এটা অটো প্রজেক্টে যাওয়া যায় তাহলে সেটা 5 থেকে 6 হাজার বা তারও বেশি প্রোডাকশান করা সম্ভব, প্রিন্টিং করা সম্ভব। তা সেটা হলে আমি আমার ব্যাগের চাহিদাটা ফিল আপ করতে পারবো, আমার প্রোডাকশানটা আরও বাড়বে এবং এখানে প্রোডাকশান বাড়লে এখানে কর্মসংস্থান ব্যবস্থাও আরও বাড়বে। আশা করছি যে বর্তমানে যে আমার কিছুটা সেভিংস আছে এবং বর্তমানে যে ঋণটা আমার চলছে 10 লক্ষ টাকার, এই ঋণটা পরিশোধ হলে আমি ওখান থেকে কিছু ঋণ নিয়ে এবং আমার সেভিংসটা দিয়ে আমি নতুন করে আবার একটা অটো প্রজেক্টের চিন্তাভাবনা করছি। পিকেএসএফ তার সহযোগী সংস্থার মাধ্যমে এই নিভৃত পল্লীতে পরিবেশ বান্ধব টিস্যু ও নেট ব্যাগ তৈরির কারখানা গড়তে আর্থিক সহায়তা না করলে তার সফলতার গল্পটা হয়তো থাকতো না। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম নেট এবং টিস্যু ব্যাগের উপরে। আলোচনার প্রথম জনাব মশিউর রহমান, আপনার কাছে আমাদের জানার বিষয় সেটি হচ্ছে যে সমৃদ্ধি ঋণ নামে একটি বিষয় দেখলাম এখানে। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন 1990 সালে আরম্ভ হয়েছে, কিন্তু ঋণ তো ঋণই। এই যে সমৃদ্ধি ঋণ একটি পৃথক ধরনের ঋণ, এই সমৃদ্ধি ঋণটা কি আসলে একটু বুঝিয়ে বলেন। একটা পরিবারের চাহিদাকে নিরূপণ করে নতুনভাবে ঋণের আমরা এই সাজিয়েছি। আগে যারা ঋণ ছিল যেটা আমরা ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র অর্থায়ন বলতাম, সেখানে দেখা যেত যে একজনের তার অসুখ হয়েছে কিন্তু সে ঋণ নিয়ে ওখানে কিছু খরচ করে ফেলতো, তার মেয়ের বিয়েতে খরচ করতো, পুরো টাকাটা যেটা ঋণ নিত মূল কাজে সেটা পুরোটাই খাটাতে পারতো না। এইটাকে আমরা দেখে স্যার আমরা 3 ধরনের ঋণ করলাম। যে একটা হলো তার জীবনযাত্রা মান উন্নয়নের জন্য একটা টিউবওয়েল কিনবে, মেয়ের বিয়ে দেবে, এরকম বিভিন্নভাবে চিন্তা করে ছোট ছোট ঋণগুলোকে আমরা সমস্যাগুলোকে ধরে, যেমন একটা বন্ধু চুলা কিনবে 2,000 টাকা ধরে, এটার জন্য আলাদা ঋণ, টিউবওয়েলের জন্য 4,000 টাকা, এটা আমরা জীবনযাত্রা মান উন্নয়ন ঋণ নাম দিয়েছি। মানে যেখান থেকে সহসা আয় হয় না, এটা হবে পরে ইমপ্যাক্ট পরে এবং অনেকটা আয় হবে না। আরেকটা হচ্ছে স্যার সম্পদ সৃষ্টি, যেমন বাড়িটা তৈরি করবে, এটা কিন্তু স্যার সহসা আয় দেবে না, এগুলোকে আমরা সম্পদ সৃষ্টি ঋণ হিসেবে দিয়েছি। এই দুইটা বাদ দিয়ে বাকি একটা হচ্ছে বড় ঋণ, যেটা হলো পরিবেশের আলাদা, যেটা আয় বৃদ্ধি করবে তার, যেটা আগের লোনটাতে ছিল। এবং যেহেতু আগের দুইটা লোন স্যার আয় ওইভাবে হয় না, ওইটা নমনীয় ঋণ, সত্য অনেক বড় সময় দিয়ে দিই, সুদের হার কম, ইন্টারেস্ট সার্ভিস চার্জের হারটা কম এবং এটা সময় বেশি, 4 বছর। আমাদের এই সমৃদ্ধির একটা বোঝার যে কাজটা হচ্ছে একটা পরিবারের সঙ্গে আমরা বসি স্যার, বসে তার পরিবারে একটা উন্নয়ন পরিকল্পনা তৈরি করি, তার ভিত্তিতে কোন খাতে কত টাকা ঋণ লাগবে এটা ঠিক করি। একটি সময় আসলো পিকেএসএফ এই সমৃদ্ধি ঋণটা আরম্ভ করলো। এই যে আপনারা যে আগে দিতেন, এখন যে সমৃদ্ধি লোনটা দিচ্ছেন, এখানে কি কোনো চ্যালেঞ্জ ফিল করছেন? এই চ্যালেঞ্জ যেটা, সেটাই হলো যে মানুষকে সংগঠিত করা। সংগঠিত আমরা আগে করতাম, কিন্তু এখন সংগঠিত করছি টোটাল পরিবারটাকে কেন্দ্র করে। টোটাল আগে আমরা পরিবারে একজন রিপ্রেজেন্টেটিভ নিতাম, এখন যে জায়গাটাই হলো পরিবারের সকলকে আমরা বিশ্লেষণ করি এবং এইটাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া, তার সাথে কনসালটেশন করে, তার সাথে সমন্বয় করে কাজটি ঠিক হচ্ছে কিনা, সঠিক সময়ে সঠিক সেই কাজ বাস্তবায়ন করছে কিনা। কারণ ঋণের ভলিউমে অনেক বড়, 3 ধরনের ঋণ থাকছে তার কাছে। সব মিলিয়ে তাকে সংগঠিত করা এবং সঠিক কাজটি সঠিক সময়ে করছে কিনা সেটা দেখভাল করা এবং সাথে সাথে অন্য মানুষ যারা আছে আশপাশে, সমৃদ্ধি ইউনিয়ন আমরা বলছি, সমৃদ্ধি কর্মসূচির মধ্যে যে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। হ্যাঁ, তো সঙ্গত কারণে শুধু একটি পরিবার না, একটা ইউনিয়নকেও আমরা কিভাবে রেপ্লিকেট করতে পারি আরো মানুষের মধ্যে, আরো পরিবারের মধ্যে, সেই জায়গাটাই হলো মূল চ্যালেঞ্জ। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আগে যেহেতু কোনো পরিকল্পনার আওতায় এটি হতো না, এখন একটা সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় কিন্তু পুরো কাজটা হচ্ছে এবং পরিকল্পনার উদ্দেশ্য একটাই, সমৃদ্ধির পথে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। যে লোনটা আমরা দিতাম, আমরা দেখা যাচ্ছে যে মহিলারা ঋণটা নিত, স্বামীকে দিয়ে দিত, কিন্তু তার সাথে এটা লোনের সম্পর্ক আর থাকতো না। কিন্তু এখানে কিন্তু পরিবারে মেয়ে বলতেছে আমি সেলাই পারি, তাই সেলাই মেশিনের জন্য লোন নেব, যার স্ত্রী বলতেছে যে আমি গরু পুষবো, তার জন্য আলাদা, স্বামী বলছে আমি দোকান করবো আলাদা। অর্থাৎ একটা পরিবারকে ধরে লোনটা, টোটাল লোন 10 লাখ, কিন্তু তারা আলাদা আলাদা।
একটা পরিবারে এইটা আগে ছিল না। ওই বিষয়টাগুলি নথিভুক্ত হয় কিনা, যে কে কি কাজ করবে না করবে, এটা কি পরিবারের পরিকল্পনার মধ্যেই থাকবে? একদম পরিকল্পনা, কে কত টাকা নিচ্ছে, কখন নেবে, একদিন আমরা তার পেছনে ব্যয় করি। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এডুকেশন প্রয়োজন আছে, পরিবারকে একটা জায়গায় নিয়ে যাওয়া, মানুষের কাছে ফোকাস করতে হলে বাড়িতে একটা ল্যাট্রিন আছে কিনা, সুন্দর ল্যাট্রিন আছে ওটা হচ্ছে অন্য একটা লোনের আওতায় যাবে, ওটা জীবনযাত্রার মান উন্নয়নের জায়গা থেকে। আবার আমি ঘরটা টিন আছে এই মুহূর্তে বা খড়ের আছে, সেটাকে আমি টিন দিতে চাই, তাহলে সম্পদ সৃষ্টি ওইখানে এক ধরনের হচ্ছে, বা খড়ের ঘর আছে সে ইটের ঘর করতে চাই, তাহলে সেই জায়গায় আমরা সম্পদ সৃষ্টির জন্য আলাদাভাবে ঋণ দিচ্ছি। এই হোলিস্টিক অ্যাপ্রোচে এখানে ভাবা হচ্ছে, টোটাল ফ্যামিলিটিকে নিয়ে ভাবা হচ্ছে, সাথে সাথে ইউনিয়নের সকল মানুষকে। তার মানে প্রথম পরিবার থেকে আসলে গ্রাম, ওই গ্রামের সবাই তো এটার আওতায় রয়েছে, যেগুলো আপনারা, এটা তো প্রথমে একটা জরিপের মাধ্যমে করা হয়, শতভাগ জরিপ, এবং এই গ্রামের পরে আসা পুরো ইউনিয়নটা, এবং আমরা আলটিমেটলি একটা সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে এটাকে দেখতে চাই আর কি। মানব মর্যাদার কথা যে বলি, এই প্রোগ্রামে এটাকে আমরা অ্যাড্রেস করতেছি, মানে মানব মর্যাদা যাতে বৃদ্ধি পায় সে বিষয়টা, যার জন্য ঋণটার পিছনে আমরা আগে দৌড়াচ্ছি না, মানুষের কি দরকার, তার চেঞ্জের জন্য কি দরকার, এবং টেকনিক্যাল সাপোর্ট আছে। যদি মনে করেন কেউ যে বাজারজাতকরণ, তার ব্যবস্থা আছে, গরুর টিকার ব্যবস্থা আছে, অর্থাৎ শুধুমাত্র ঋণ দিয়েই শেষ না, ফলো আপ করার জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হলো, সেটা হচ্ছে বাজারজাতকরণ। এই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম সমৃদ্ধি ঋণ প্রসঙ্গে, এবং সেখানে একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে এই যে সমৃদ্ধি ঋণের মাধ্যমে যে পণ্য সৃষ্টি হচ্ছে তার বাজারজাতকরণ। জনাব মশিউর রহমান, এই সমৃদ্ধির আওতায় আমাদের যে সদস্যগণ রয়েছে যারা এই ঋণ নিয়ে, এখানে যেটা দেখলাম যে নেট এবং টিস্যু ব্যাগ, এখানে পিকেএসএফ কি সহায়তা দিচ্ছে, বাজারজাতকরণে কোনো সহায়তা দিচ্ছে কিনা? এটা হলো একটা কম্বাইন্ড প্যাকেজ, যে সে যখন বলছে যে আমরা যখন তার সাথে বসি যে তার কত টাকা লোন লাগবে, কিসে লাগবে এবং কি কি সহায়তা লাগবে, সে অনেকে বলে যে আমার টাকা লাগবে না, আমার শুধু টেকনিক্যাল সাপোর্টটা লাগবে, মেশিনটা কোথায় পাবো, তো আমরা যোগাযোগ করেছি মেশিনটা কোথায় পাওয়া যাবে। একজন বলে যে আমি মেশিনটা জানি, কিন্তু আমি বিক্রি করবো, আমাকে একটু প্রচারণার ব্যবস্থা করে দেন। যেমন স্যার, আমাদের প্রত্যেকটা গ্রামে একজন হেলথ ভলান্টিয়ার আছে, তার মাধ্যমে আমরা কিন্তু প্রচার করছি যে টিস্যু ব্যাগ বিক্রি করবে, আপনারা কিনবেন কিনা। প্লাস এখানে ওটা লোকাল যে ডিমান্ডটা, সেটা এই জায়গা থেকে একটু সংযুক্ত করতে চাই। আমরা যখন পরিকল্পনা করি তখন, যেমন এই যে আখিনুর বেগম যে কার্যক্রমটা দেখানো, ওই যে নেট এবং টিস্যু ব্যাগ, ওর 30 জন স্টাফ আছে, কর্মচারী আছে। একসময় কিন্তু তারা নিজেরা কাজ করতো, এখন 30 জন কাজ করছে। এখন এইটা বাজারে কে মাল নিয়ে যাবে, কোন জায়গায় প্রমোশন করবে, সেই প্ল্যানটাও কিন্তু এখন করা হচ্ছে। এখন ওই স্টাফের কত বেতন লাগবে, সেই বেতনের জায়গাটাও করা হচ্ছে। যেমন আখিনুর বেগম কিন্তু এখন মাসে সেল করে হলো 12 লক্ষ টাকা, মাসে সেল 12 লক্ষ টাকা। আমরা রীতিমতো তাকে একটা বিজনেস প্ল্যানের আওতায় নিয়ে আসতে হয়েছে। এই 12 লক্ষের মধ্যে সে কাঁচামাল বাবদ আবার তাকে টাকা দিয়ে দিতে হয় 9 লক্ষ টাকা, স্টাফ বেতন দিতে হয় 1 লক্ষ টাকা, আনুষঙ্গিক অন্যান্য খরচ 50,000 টাকা, এবং সর্বশেষ 1 লক্ষ টাকা সে ঋণের কিস্তি পরিশোধ করছে, এবং সর্বশেষ তার 50,000 টাকা কিন্তু ইনকাম হচ্ছে, নেট প্রফিট থাকছে। এটা কি সে আপনারা আসার আগে সে কি কাজগুলি করতো কিনা? গ্রামে বেকার বসেছিল। সমৃদ্ধি কর্মসূচির আওতায় আমাদের মায়া যে সমিতি ওইখানে আছে, সেই সমিতিতে তার ওয়াইফকে ভর্তি করলো বা সদস্য করলো, এবং আস্তে আস্তে সমৃদ্ধি কর্মসূচির যে কার্যক্রমগুলো, ঋণ কম্পোনেন্টগুলো তারা বোঝার চেষ্টা করলো, এবং সেটাকে তারা ব্যবহার করে কিন্তু আজকে একেবারে সমৃদ্ধির অবদান তাদেরকে এই পর্যায়ে 30 জন কর্মচারীতে নিয়ে আসা। আচ্ছা, মানে এটা একেবারে সমৃদ্ধির অবদান, মানে সমৃদ্ধি না হলে তাদের এই সমৃদ্ধি আসতো না। এবং সেটা একদিনে না, কিন্তু প্রথমে সে 50,000 নিয়েছে, 1 লক্ষ নিয়েছে, 3 লক্ষ নিয়েছে। এখানে যখন আপনারা দেখেন যে কোনো পরিবারের তাদের যে সদস্যরা রয়েছে দক্ষতাটা সেই পর্যায়ে নাই, যে কাজটা করতে চাচ্ছে কিন্তু দক্ষতাটা নাই, সেক্ষেত্রে আপনারা কি করেন? আসলে যখন পরিকল্পনা করা হয়, আমরা যখন তার সাথে বসে তার ইচ্ছাটা আগে প্রকাশ করে, তখন আমরা এটা কিন্তু যে এমন না স্যার সে বললো আর লিখে নিলাম, বললাম, সে বললো যে আমি গরু পুষবো,
তার ট্রেনিং আছে কিনা নাই, তাহলে সে ট্রেনিং লাগবে কিনা, আমরা আবার দেখি তার অবকাঠামো ট্রেনিং দেওয়ার মতো আছে কিনা। সে ট্রেনিং নিলেও কিন্তু হয়তো গরু ঘর করার জায়গা নেই। আসলে এটা বসে একটা দিন বসে যখন ঠিক হয়ে গেল, দেখলাম যে হ্যাঁ সবই ঠিক আছে, ট্রেনিং দরকার, তখন আমরা ট্রেনিংয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, যেমন সেলাই মেশিন সে ওখানে তার চাহিদাটা নিরূপিত হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে এইভাবে স্যার। কিন্তু এটা সময় সাপেক্ষ কিন্তু স্যার, এবং প্রথম আমরা কিছু ফেলও করছি। এখন যখন গুছায় আসতেছি, এখন অনেকটা ফ্যামিলিগুলো বসছে। প্রথমে স্যার যদি সত্যি বলি, এমনি নর্মাল মাইক্রোক্রেডিটে আমরা টাকা নিতাম, কিন্তু এত ডিপে যেতাম না। তার মানে ওই পরিবারটা সার্ভিস পাওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা এখানে টোটালটা আছে। আগে যে আমরা লোনটা দিতাম সে 80-র দশক, এখন কিন্তু স্যার নাই, মানুষের চাহিদাও চেঞ্জ হয়েছে। এখন আপনি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্যান্সিং বলতে পারেন। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে এই মেশিনগুলি তারা কোত্থেকে সংগ্রহ করে, এবং এই সংগ্রহ করার পেছনে আপনাদের কোনো কন্ট্রিবিউশন রয়েছে কিনা? তারা নিজেরা প্রকিউর করে, কিন্তু আমাদের সাথে আলোচনা করে নাই যে এটা এই জায়গায় পাওয়া যায় এবং এটা অ্যাভেলেবল। এই অ্যাভেলেবলের যে জায়গাটা, সেইটা আমরা ক্রস চেক করে নিই। এই যে সমৃদ্ধির যে দর্শন, যে সমৃদ্ধির মধ্যে শুধু প্রতিষ্ঠান একা কাজ করবে না, প্রতিষ্ঠান কাজ করবে ইয়েদের সাথে, পরিবারের সাথে, ইউনিয়ন পরিষদ রয়েছে এবং পিকেএসএফ রয়েছে। তার মানে এই যে প্রতিষ্ঠানের সাথে পরিবারের যে সম্পর্কটা, এটা খুব নিবিড় হয়। না হলে এই যে কোত্থেকে তারা কিনবে, ওইটা ভাইবল হবে কিনা, ওখান থেকে আনা, সেই পর্যন্ত আপনারা খবর রাখছেন। সেটা ওই পরিবারে কর্মক্ষম ব্যক্তি কতজন তৈরি হলো, কর্মসংস্থান কয়টা তৈরি হলো, সেই জায়গাটাও কিন্তু আমরা ভাবছি। কিন্তু আপনারা কি যে কাঁচামাল যে সংগ্রহ করে, ওরা কি লোকালি সংগ্রহ করে কাঁচামালটা? রাজশাহী বা ঢাকা থেকে আজকাল অর্ডার দিয়ে দিলে ঢাকা থেকে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে একদিনে চলে যায়, বিকালে বললে পরের দিন সকালে পৌঁছে যায়। কিন্তু এই সমৃদ্ধির আওতায় কি মানে শিক্ষার আওতায় কি ধরনের সহায়তা দেওয়া হয়? আমাদের এখানে শিক্ষাটাকে আমরা দুইটা ভাগ করছি, একটা হলো উচ্চ শিক্ষা এবং একটা শিশু থেকে। আমরা প্রাথমিক শিক্ষাটাকে একটু জোর দিয়েছি। আমাদের এই শিক্ষাটা আমি বলবো যে আমরা ওই পরিবারের অংশ। হ্যাঁ, আমরা দেখছি যে আমাদের দেশে যদি স্যার আপনি তথ্য দেখেন, যে এখন কিন্তু সরকার অনেক নেওয়ার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য ভর্তির হার কিন্তু শিশু শ্রেণীতে অনেক 95%-এর উপরে, 98% পর্যন্ত। কিন্তু ড্রপ আউট রেটটা আপনি স্যার দেখেন 1 to 20%। যে বাবাটা সারাদিন কষ্ট করে সে তার বাচ্চাকে পড়াইতে পারে না, আর্থিক অবস্থাটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, মাও সক্ষম না। তো এই বাচ্চা স্কুলে যখন যাচ্ছে, বন্ধু বান্ধব লজ্জা পাচ্ছে, টিচার তাকে লজ্জা দিচ্ছে, মানে পড়াটা না দিতে পারার জন্য পরের দিন সে যাচ্ছে আর স্কুল যেতে চায় না। আমরা এই বাচ্চাদের পড়াটা আপডেট করে দিই। এছাড়া কিছু নৈতিক বিষয় আছে যেটা স্যার অনেক বইয়ে থাকে না, যে সে কিভাবে চলবে, মানুষের সালাম কিভাবে দেবে, একদম গেলে কিভাবে কথা বলবে। ছোটবেলা আমরা যেটা পড়তাম এটা এখন কিন্তু ছোট বই ছিল না, এবং ক্রিয়েটিভ কিছু করা, ফুলের বাগান কিভাবে করতে হয়, এগুলো সবকিছু মিলে আমরা একদিন ব্যয় করি, আর 6 দিন আমরা বাকিগুলোকে পড়াই। শুধু পড়াটা আপডেট করে দিই এবং সে কিভাবে চলবে। এই কারিকুলামটা তো নিশ্চয়ই সরকার কর্তৃক যে আমরা কিন্তু নতুন বই পড়াচ্ছি না, সরকারের বইটা পড়ে আমরা 0, 1, 2 শুরু করছি, আস্তে আস্তে আমরা। এবং এটা কখন পড়ানো হয়? এটা স্যার স্কুল ছুটির পরে বিকালে। এবং শিক্ষক হচ্ছে স্যার ওই এলাকার একটা মেয়ে যে ইন্টারমিডিয়েট পড়ে। আচ্ছা, আমরা এটাও চাচ্ছি যে এই মেয়েটা তার এই আমরা সামান্য কিছু দেই, এটা দিয়ে তার লেখাপড়া চলে যায়। এই যে আমরা নেট এবং টিস্যুর ব্যাগ যে কারখানাটা দেখলাম, 30 জন কর্মচারী রয়েছে। এই যে উদ্যোক্তা হওয়ার পেছনে আসলে মূল বিষয়টা কি? ছোট্ট করে যদি বলি, মূল বিষয় হলো তার একাগ্রতা এবং সেই একাগ্রতাকে সাপোর্ট দেওয়ার কেউ থাকা। এই যে যেটা আপনারা দিচ্ছেন, জি আমরা সমর্থন দিচ্ছি, যেটা সমর্থনটা অর্থনৈতিক সমর্থনটা পাশে দাঁড়ায় তাকে সাহস দেওয়া, এবং তার আনুষঙ্গিক যে স্বাস্থ্য শিক্ষার ব্যাপারগুলো আছে সেই বিষয়ে সহায়তা করা, এই বিষয়টি আছে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে ওই 30 জনের মধ্যে কিন্তু প্রতিবন্ধী আবার 2 জন আছে, প্রতিবন্ধী যারা কাজ করছে ওইখানে। সে অন্য কোনো জায়গায় কাজ পেত না, কিন্তু তাকে তারা প্রোভাইড করেছে, মানবিক জায়গা থেকে তারা করেছে কিন্তু। এবং পড়োশি একজন তাকে নিয়ে আসছে এবং মাস গেলে সে ওর থেকে ইনকামও করছে। এই যে এই মানবিক জায়গাগুলো তৈরি হচ্ছে, তার মানে শুধু সমৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নই ঘটাচ্ছে না, এই মানবিক দিকগুলোকে সে ক্যাপচার করছে। একটা ইউনিয়নকে ধরে প্ল্যানিংটা হচ্ছে, একটা এনজিও একটা ইউনিয়নের মধ্যে তার টোটাল সাপোর্ট নিচ্ছে। আমরা আছি না, ওই যে বললো যে 2 জন প্রতিবন্ধী রয়েছে, তাকে তো তারা না নিলেও পারত, অন্য জায়গায় আমরা এগুলো এক্সক্লুডেড থাকে, আবার এখানে মানে এবং প্রথমে সে ওইভাবে কাজ পারতো না, এখন কিন্তু তার
টপ যে কর্মচারী তার মানে তাদের মধ্যে অন্যতম কিন্তু তাকে সম্পদে পরিণত করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য। ধন্যবাদ ধন্যবাদ স্যার। শুধু দর্শক মণ্ডলী, ক্ষুদ্র ঋণের বৈচিত্র্যায়নের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক উন্নয়ন কর্মসূচির সমন্বয় ঘটিয়ে দেশের দারিদ্র্য দূরীকরণে পিকেএসএফ নতুন মাত্রা যোগ করেছে, যার মূলে রয়েছে সকল প্রকার বঞ্চনা থেকে মুক্তি নিশ্চিত করে প্রত্যেক ব্যক্তিকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করা, এদেশে একটি মানব মর্যাদা সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করা, মানুষ কেন্দ্রিক চিন্তা চেতনার সমন্বয় ঘটিয়ে পিকেএসএফ সামনের দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।